বিজয়নগরের এক ভর দুপুর জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মানে রাস্তার যে স্বাভাবিক ব্যস্ততা থাকে ঠিক সেরকম। এর মধ্যেই একটা রিকশায় বসে আছেন স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। হয়তো যাচ্ছিলেন কোথাও। হ্যাঁ। আর ঠিক তখনই একটা মোটরসাইকেল এসে থামে পাশে, আর কিছু বুঝে ওঠার আগেই মানে মুহূর্তের মধ্যে একটা হামলা। একটা জনবহুল এলাকা মুহূর্তের মধ্যে আতঙ্কের জায়গায় পরিণত হল। একদম। আর গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো ঢাকা মেডিকেলে। আজকের আলোচনায় আমরা এই ঘটনাটারই ভেতর বাহির নিয়ে কথা বলবো। আমাদের কাছে বেশ কিছু ইউটিউব চ্যানেল, অনলাইন পোর্টাল আর সংবাদ মাধ্যমের সূত্র আছে, যেগুলো থেকে আমরা একটা পুরো ছবিটা বোঝার চেষ্টা করব। ঠিক তাই। শুধু কি ঘটেছিল তাই নয়, বরং এর পেছনের রহস্যটা কিভাবে খুলল, কে এই হামলাকারী, আর সবচেয়ে বড় কথা, এই একটা ঘটনা আমাদের দেশের নিরাপত্তা আর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি বলে সেটাই খতিয়ে দেখব। ঠিক, কারণ ঘটনাটা যতটা না প্রকাশ্য, এর পেছনের গল্পটা তার চেয়েও বেশি ঘোরানো পেঁচানো মনে হচ্ছে। তাহলে চলুন একদম ঘটনাস্থল থেকে শুরু করা যাক। 12ই ডিসেম্বরের সেই দুপুরে ঠিক কি হয়েছিল? দেখুন, জুমার নামাজের ঠিক পরপরই, মানে দুপুর 2:10 থেকে 2:20 মধ্যে ঘটনাটা ঘটে। আচ্ছা। ডিসি হারুনর রশিদের ভাষ্যমতে পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায় এবং যা স্বাভাবিক আর কি, সিসিটিভি ফুটেজ খোঁজা শুরু করে। ততক্ষণে তো উসমান হাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ঢাকা মেডিকেলে। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে চিকিৎসকরা বলছিলেন প্রথম 72 ঘণ্টা খুব ঝুঁকিপূর্ণ। মাথায় আর ঘাড়ে মারাত্মক আঘাত ছিল। উফ। পরে তো পরিবারের সদস্যরা আরও ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তা এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায়। তার মানে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে ছিলেন তিনি। হ্যাঁ, কিন্তু এই হামলার তদন্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, তাই না? হ্যাঁ, ঠিক এখানেই ঘটনাটা একটা মোড় নেয়। সাধারণত এসব ক্ষেত্রে তো আমরা পুলিশের ঘোষণার জন্য অপেক্ষা করি, কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকম। একদমই অন্যরকম। পুলিশের আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই সাংবাদিক এবং ধরুন দ্য ডিসেন্ট এর মতো কিছু অনলাইন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারাই প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করে ফেলে। বলেন কি, পুলিশের আগে? হ্যাঁ, তার নামও বলে দেওয়া হয় ফয়সাল করিম মাসুদ, যিনি আবার রাহুল বা দাউদ খান নামেও পরিচিত। এটা তো একটা বিরাট ব্যাপার। মানে প্রাতিষ্ঠানিক তদন্তের আগেই পাবলিক ডোমেনের সন্দেহভাজনের পরিচয় চলে আসা। এটা আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। তার মানে সাধারণ মানুষ বা সাংবাদিকরাই ডিজিটাল ক্লু ব্যবহার করে রহস্যের জট খুলে ফেলেছেন। এটা তো একটা গোয়েন্দা কাহিনীর মতো শোনাচ্ছে। কিভাবে তারা এটা করল? বিষয়টা ঠিক তাই। তাদের হাতে ছিল কয়েক টুকরো ডিজিটাল পাজল। প্রথমটা ছিল ইনকিলাব কালচারাল সেন্টারের 9 ডিসেম্বরের একটা সিসিটিভি ফুটেজ, আচ্ছা। যেখানে হাদির প্রচারণায় এক ব্যক্তিকে দেখা যাচ্ছিল। দ্বিতীয়টা ছিল হামলার দিনের, অর্থাৎ 12ই ডিসেম্বরের ফুটেজ। আর তৃতীয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল ফয়সাল মাসুদের নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল। একদম তার ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রায় 50টারও বেশি ছবি সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হয়। তার মানে হামলাকারী নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গিয়েছিল। পুরোপুরি। দুটি ভিন্ন ফেস ডিটেকশন অ্যাপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার ছবির সাথে সিসিটিভি ফুটেজের ব্যক্তির চেহারার মিল খোঁজা হয় এবং সেখানে বেশ উঁচু মাত্রার মিল পাওয়া যায়। কিন্তু শুধু চেহারার মিল তো অনেক সময় যথেষ্ট হয় না। ঠিক, কিন্তু প্রযুক্তির চেয়েও বড় প্রমাণ হয়ে দাঁড়ায় একটা সাদামাটা জিনিস, একটা ঘড়ি। ঘড়ি? হ্যাঁ, হামলাকারীর বাম হাতে একটা বিশেষ ডিজাইনের ঘড়ি ছিল। মাসুদের ফেসবুকের বিভিন্ন ছবিতেও ঠিক একই ঘড়ি পরা অবস্থায় তাকে দেখা গেছে। এই একটা ঘড়ি যেন সব সন্দেহের অবসান ঘটিয়ে দেয়। এটা একটা অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে। দাঁড়ান, ব্যাপারটা তাহলে আরও গভীরে যাচ্ছে। তার মানে এই ফয়সাল মাসুদ কোনো ভাড়াটে খুনি বা অপরিচিত কেউ নন। না না, সূত্রগুলো বলছে সে প্রায় 2 সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল, তার খুব কাছের একজন হয়ে গিয়েছিল। এটা তো সরাসরি বিশ্বাসঘাতকতা। একদম। এটা কোনো র্যান্ডম অ্যাটাক ছিল না, এটা ছিল ঠান্ডা মাথায় করা একটা পরিকল্পনা। সূত্র অনুযায়ী মাসুদ হাদির এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল যে তারা একসঙ্গে চা খেত, আড্ডা দিত। এমনকি ফোন নম্বরও চালাচালি হয়েছিল তাদের মধ্যে। হ্যাঁ, সে হাদির গতিবিধি, তার দুর্বলতার জায়গাগুলো সবকিছু কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিল। এই হামলাটা তাই শুধু শারীরিক নয়, এটা একটা বিশ্বাসের ওপর হামলা। একজন মানুষ যে আপনার পাশে বসে প্রচারণার কৌশল নিয়ে কথা বলছে, সেই মানুষই আপনার উপর গুলি চালাতে পারে,
এই ভাবনাটাই তো শিওরে ওঠার মতো। আচ্ছা, কে এই ফয়সাল করিম মাসুদ? তার অতীত সম্পর্কে কি জানা যাচ্ছে? তার প্রোফাইলটাও বেশ জটিল। একদিকে তার একটা রাজনৈতিক পরিচয় আছে। তিনি আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। আচ্ছা, মানে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। শুধু তাই না, শিক্ষাগত দিক থেকেও তিনি পিছিয়ে ছিলেন না। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, যার ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে একজন হামলাকারী। এই পরিবর্তনটা কিভাবে হলো? এখানেই তার দ্বিতীয় পরিচয়টা সামনে আসে, অপরাধ জগতের পরিচয়। সেটা কিরকম? নভেম্বর 2024-এ, অর্থাৎ এই হামলার ঠিক 1 মাস আগে, র্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। 1 মাস আগে? হ্যাঁ, আর তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়ঙ্কর। আদাবরের একটা অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুট এবং ডাকাতি। বলেন কি? তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন আর গুলিও উদ্ধার করা হয়েছিল। 1 মাস আগে এত বড় অভিযোগে পিস্তলসহ গ্রেফতার হওয়ার পরেও সে বাইরে ছিল কিভাবে? এটা তো অবিশ্বাস্য। এই প্রশ্নটাই কিন্তু সিস্টেমের একটা বড় দুর্বলতার দিকে আঙুল তোলে। সূত্রগুলো ঘেটে আমরা দেখেছি, সেই ডাকাতির মামলায় তিনি কিভাবে জামিনে মুক্তি পেলেন তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য বা সংবাদ প্রতিবেদন নেই। কিছুই নেই। না, যদিও অন্য একটা পুরনো লুটপাটের মামলায় 28 অক্টোবর হাইকোর্ট থেকে তার জামিন পাওয়ার একটা খবর পাওয়া যায়। তার মানে অন্য মামলায় জামিন পেয়েছে, কিন্তু এই পিস্তলসহ ডাকাতির মামলায় নয়? ঠিক তাই। এর পাশাপাশি বিভিন্ন সূত্রে তার সঙ্গে জাহাঙ্গীর কবির নানক বা আসাদুজ্জামান খান কামালের মতো প্রভাবশালী ব্যক্তিদের ওঠা বসার অভিযোগও উঠেছে। ফলে একটা ধারণা তৈরি হয় যে তার পেছনে হয়তো কোনো প্রভাবশালী শক্তি কাজ করছে, যা তাকে বারবার আইনকে পাশ কাটানোর সুযোগ করে দিয়েছে। সম্ভবত। তার মানে শুধু একজন অপরাধী নয়, বরং এমন একজন অপরাধী যার রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ থাকতে পারে। আচ্ছা, হামলায় যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছিল সেটা নিয়েও তো কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। হ্যাঁ, আছে। সিআইডির তথ্য অনুযায়ী হাদিকে গুলি করতে 7.65 ক্যালিবারের গুলি ব্যবহার করা হয়েছিল। 7.65 ক্যালিবার? এই তথ্যটা আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এর একটা গভীর তাৎপর্য আছে। সেটা কি? এই ক্যালিবারের বিশেষত্বটা কোথায়? দেখুন, বাংলাদেশে অপরাধ জগতে সাধারণত 9 মিলিমিটার বা 7.62 মিলিমিটার ক্যালিবারের পিস্তল বা রিভলভার বেশি দেখা যায়। এগুলো তুলনামূলকভাবে সহজলভ্য। কিন্তু 7.65 ক্যালিবার বেশ বিরল। আর মজার ব্যাপার হল, ভারতের অপরাধ জগতে, বিশেষ করে ছোটখাটো গ্যাং বা কন্ট্রাক্ট কিলারদের মধ্যে এই ক্যালিবারের পিস্তল খুব জনপ্রিয়। তার মানে আপনি বলতে চাইছেন অস্ত্রটা সম্ভবত ভারত থেকে এসেছে? বিশ্লেষকরা ঠিক এই ধারণাটাই করছেন। অস্ত্রটি সম্ভবত চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। এটা তো শুধু একটা অস্ত্র চোরাচালানের ঘটনা নয়। বিলকুল নয়। এটা আমাদের সীমান্তের নিরাপত্তা কতটা দুর্বল সেই প্রশ্নটাও সামনে নিয়ে আসে। বিশেষ করে 5 আগস্টের পর দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রাগার থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, সেগুলোর পাশাপাশি সীমান্ত দিয়েও যদি এভাবে অস্ত্র ঢুকতে থাকে, তাহলে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এটা একটা বড় উদ্বেগের কারণ। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে একটা ঘটনার সুতো ধরে টানলে পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার অনেকগুলো দুর্বল জায়গা বেরিয়ে আসছে। কিন্তু এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত মানুষ থাকতে শরীফ উসমান হাদি কেন লক্ষ্যবস্তু হলেন? হ্যাঁ, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তিনি তো তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। সূত্র বলছে তার নিজের কোনো গাড়ি পর্যন্ত ছিল না, রিকশায় চড়ে নির্বাচনী প্রচারণা চালাতেন। এমন একজনকে টার্গেট করার পেছনে কি কারণ থাকতে পারে? সূত্রগুলো বেশ কয়েকটি সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করছে। এগুলোকে একসাথে দেখলে হয়তো একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। যেমন? প্রথমত, রাজনৈতিক হুমকি। হাদি খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছিলেন, বিশেষ করে তরুণদের মধ্যে। তার বক্তব্যে একটা ভারত বিরোধী সুর ছিল, যা দেশের একটা বড় অংশের মানুষের আবেগকে স্পর্শ করে। তো কোনো মহল হয়তো ভেবেছে যে তাকে শুরুতেই থামিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, হয়তো তারা মনে করেছে এখনই যদি তাকে থামানো না যায়, তাহলে ভবিষ্যতে সে একটা বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। কিন্তু একজন রিকশায় চড়া প্রার্থী কতটা বড় হুমকি হতে পারে? এখানেই দ্বিতীয় এবং তৃতীয় কারণটা চলে আসে। দ্বিতীয়ত, মতাদর্শগত সংঘাত।
কিছু সূত্র দাবি করছে শাহবাগী হিসাবে পরিচিত সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর জন্য তিনি একটা চ্যালেঞ্জ হয়ে উঠছিলেন। এই শাহবাগী টার্মটা যদি একটু ব্যাখ্যা করতেন, কারণ সব শ্রোতার কাছে এটা পরিচিত নাও হতে পারে। অবশ্যই। শাহবাগী বলতে মূলত ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা ধর্মনিরপেক্ষ বা উদারপন্থী অ্যাক্টিভিস্ট ও সাংস্কৃতিক কর্মীদের বোঝানো হয়। আচ্ছা। সূত্রগুলোর মতে হাদি রাজনৈতিক বয়ান তাদের মতাদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ছিল, তাই এটাও একটা কারণ হতে পারে। আর তৃতীয় কারণটা সবচেয়ে বাস্তবসম্মত এবং করুণ। সেটা কি? সেটা হলো তার ব্যক্তিগত দুর্বলতা। তার সাধারণ জীবনযাপন, অর্থনৈতিক অসচ্ছলতা, এগুলোই তাকে একটা ইজি টার্গেট বা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। এটা কিভাবে? যেমনটা একটা সূত্র খুব স্পষ্টভাবে বয়েছে, তার যদি একটা ব্যক্তিগত গাড়ি থাকত তাহলে হয়তো এভাবে প্রকাশ্য রাস্তায় রিকশার মধ্যে তাকে আক্রমণ করা এত সহজ হতো না। তার মানে তার রাজনৈতিক উত্থান তাকে টার্গেট বানিয়েছে, আর তার শ্রেণীগত অবস্থান সেই টার্গেটকে সহজ করে দিয়েছে। ঠিক, এই দুটো মিলে একটা ভয়ঙ্কর কম্বিনেশন তৈরি হয়েছে। এই ঘটনার পর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি ছিল? বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ভূমিকা তো এখানে বিশাল। হ্যাঁ, সাধারণ মানুষ আর অনলাইন পোর্টালগুলো যেভাবে পুলিশের আগে সন্দেহভাজনকে চিহ্নিত করেছে, তা আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে একটা বড়সড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। এটা একদিকে যেমন সিটিজেন জার্নালিজমের শক্তি দেখাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর মানুষের আস্থার অভাবও প্রকাশ করছে। মানুষ এখন আর অপেক্ষা করতে রাজি নয়, তারা নিজেরাই যেন তদন্তে নেমে পড়ছে। আর সন্দেহভাজন মাসুদের বর্তমান অবস্থা সে কি ধরা পড়েছে? এখানে আরেকটা ধোঁয়াশা। সামাজিক মাধ্যমে একটা ছবি ছড়িয়ে পড়ে যেখানে মাসুদের মতো দেখতে একজনকে সিলেটের দিকে যাওয়া একটা ট্রেনে দেখা যায়। সিলেটের দিকে? হ্যাঁ, এরপর থেকেই জল্পনা শুরু হয় যে সে হয়তো সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও এটা এখনো নিশ্চিত নয়, কিন্তু এই সম্ভাবনাটা থেকেই যায়। আর পুরো ঘটনাটা ঘটল নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরপরই। একদম। এটা অন্য প্রার্থীদের জন্যও একটা ভয়ের বার্তা। এটা যেন বলছে যে রাজনীতিতে নামলে আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় একটা নৃশংস হামলা হলো, সেই হামলার রহস্যের জট খুলল সাধারণ মানুষ ডিজিটাল প্রমাণ ব্যবহার করে। হামলাকারী হিসাবে এমন একজনকে পাওয়া গেল যার অতীত অপরাধে ভরা, কিন্তু রাজনৈতিক যোগাযোগও স্পষ্ট। আর এই পুরো ঘটনাটা আমাদের দেশের নিরাপত্তা, রাজনীতি আর বিচার ব্যবস্থার অনেকগুলো কঠিন সত্যকে সামনে নিয়ে আসলো। একদম। এটা শুধু শরীফ ওসমান হাদির ওপর হামলা নয়, এটা আসলে আমাদের সিস্টেমের ওপর একটা হামলা। এটা দেখিয়ে দেয় যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন কতটা গভীরে পৌঁছেছে, যেখানে একজন ছাত্রনেতা একজন কন্ট্রাক্ট কিলারের ভূমিকা নিতে পারে। আর এটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং সমাজের ভেতরে থাকা বিভাজনকেও খুব স্পষ্টভাবে তুলে ধরে। আজকের আলোচনা থেকে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে তা হল বিশ্বাসঘাতকতার দিকটা। সূত্রগুলো থেকে এটা স্পষ্ট যে হামলাকারী কোনো অপরিচিত শত্রু ছিল না। না, সে ছিল পাশে বসে থাকা, একসঙ্গে চা খাওয়া, ভরসা করার মতো একজন। একটা পরিকল্পিত হামলা, যেখানে শিকারকে খুব কাছ থেকে জেনে তার বিশ্বাস অর্জন করে আক্রমণ করা হয়েছে। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার মূল ভাবনা। যখন সবচেয়ে বড় বিপদটা কোনো দূরের শত্রু বা অপরিচিত আতেতায়ীর কাছ থেকে আসে না, বরং আসে আপনারই পাশে থাকা, আপনার গতিবিধি জানা কোনো ব্যক্তির কাছ থেকে, তখন ব্যক্তিগত নিরাপত্তা, বিশ্বাস আর রাজনৈতিক সংঘাতের ধরন নিয়ে আমাদের নতুন করে কি ভাবা উচিত? এই প্রশ্নটাই আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই।